বাবা, বুড়ির শখ কত, দেখো বুড়ির কাণ্ড। হ্যাঁ আচ্ছা, আমিও তো ভাবি এই যে আমার রান্নাঘর থেকে বড় বড় মাছের পিসগুলো যে গায়েব হয়ে যায় সেগুলো কে খায়? চুরি করে করে খাওয়া হচ্ছে, তাই না? হ্যাঁ, কত রস, মানে বড় বড় মাছের পিস ছাড়া পেটে খাবারই যায় না। এই কোন মুখ দিয়ে খাস? হ্যাঁ দেখি তো, হাঁকা ব্যথা ছাড়ো। আচ্ছা, এই খাবার খাবি তাই না? নে খা, নে খা এবার, এবার একদম জনমের মতো খা। এই একদম চুপ, এই চুপ, কোনো কথা বলবি না। তোর ছেলে ফোন করেছে। হ্যাঁ বাবু। কি অবস্থা, কি করছো? কি করব, মাকে খাবার দিচ্ছিলাম। তুমি তো জানো মাকে একটু পরপর খাবার দিতে হয়, মার তো ক্ষুধা লাগে, মার তো ডায়াবেটিক্স, একটু পরপর মাকে খাবার দিতে হয়, তাই দিচ্ছিলাম। তার তো বড় বড় মাছের পিস, গরুর মাংস, মুরগির মাংস এগুলো লাগে, আর আমি তাই তো এত কষ্ট করে সকাল থেকে রান্না করি। আমি জানি আমার বউটা আমার মাকে কতটা যত্ন করে, এর জন্যই তো খুব একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করি না। তোমার মা তো আমারও মা, তাই না? আমি তো তাকে একদমই শাশুড়ির মতো করে মনেই করি না, নিজের মায়ের মতো করে আদর যত্ন করি, বড় বড় মাছের পিস দিয়ে ভাত খাওয়াই। আচ্ছা শোনো না, আমি না সকাল থেকে অনেক কাজ করেছি, একদম পুরো বাড়ির কাজ করেছি, খুব টায়ার্ড। আমি একটু রেস্ট করি, তোকে পরে ফোন করি। এই শোনো, মাকে বলো যে আমি কল দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, মাকে বলে দিব আমি, তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে। কি দরদ মায়ের প্রতি। এই শোন, এই খাবারটা শেষ করে পুরো ঘরের কাজ শেষ করবি, ঠিক আছে? আমার প্রচন্ড মাথা ধরেছে, আমি একটু রেস্ট করব। আর হ্যাঁ, আমার ঘুমের মধ্যে যদি আমাকে একবারও ডেকেছিস না, গলা টিপে মেরে ফেলবো। এই শোনো, তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, একদম রেডি হয়ে গেছে, অফিসে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যাবা আর নিজের খেয়াল রাখবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, শোনো, মায়ের দিকে খেয়াল রাখো। আরে মাকে নিয়ে তুমি একদম চিন্তা করো না, মার সব দায়িত্ব আমার, আর তাছাড়া মায়ের যত্নের কোনো ত্রুটি হবে না। তুমি যবে থেকে এসেছো তবে থেকে তো মায়ের চিন্তা আমার একদমই করতে হয় না, কারণ আমি জানি আমার বউটা কতটা ভালো, আমার মাকে কতটা ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, তোমার অফিসে এখন দেরি হয়ে যাচ্ছে, যাও যাও তাড়াতাড়ি অফিসে যাও। আচ্ছা শোনো, আচ্ছা আবার নিব, সময় মতো খেয়ে নিও। ঠিক আছে, খাবো, খেয়ালও রাখবো। এখন তুমি যাও, অনেক লেট হয়ে যাচ্ছে, যাও। আচ্ছা সাবধানে থেকো, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ আর নিজের যত্ন নিও। ঠিক আছে বাবা, এখন তুমি যাও। এমন যত্ন নিব যে বিছানা ছেড়ে উঠতে পারবে না। কি ব্যাপার, বুড়িটার কোনো সারা শব্দ পাচ্ছি না, তার মানে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে, তোর ঘুম ছুটাচ্ছে। আরে বাবা রে বাবা, নবাব জাতি তো দেখছি একদম ঘুম, কি সুখ, মনে মনে চাচ্ছে না একদম একদম মেরে। আরে ভয় পাস না, তোকে আমি মারবো না, আর তোকে মারলে তো আমি নিজেই ফেঁসে যাব, তাই আমি চাই তোকে তিলে তিলে কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেলতে, কেউ কিচ্ছু টের না পায়। এই নবাবজাদি, কয়টা বাজে? হ্যাঁ, তোর ছেলে যে বাসা থেকে চলে গেছে, সে যে খাওয়া দাওয়া করে প্লেট রুম এগুলো সব অগুছালো করে গেছে, এগুলো কে পরিষ্কার করবে? হ্যাঁ আমি? ইম্পসিবল ব্যাপার, আমি তো এগুলো করবোই না। তোকে কেন বাঁচিয়ে রেখেছি? তোকে তো এই জন্য বাঁচিয়ে রেখেছি যে তুই সব কাজ করবি চাকরানের মতো, যে তোকে যে খেতে দেই না। বৌমা তুমি আমার সাথে এমন করতেছো কেন? দেখি আবার হ্যাঁ, একদম সাউন্ড করবি না, একদম সাউন্ড করলে না এখান থেকে সাউন্ডটা একদম বন্ধ করে দেবো, বুঝেছিস? যা বলবো চুপচাপ সেগুলো করবি, ঠিক আছে? যা এখন কাজগুলো কর, আমার প্রচন্ড কিন্তু মেজাজ খারাপ হয়ে আছে। যা যা বলছি, যা কাজগুলো কর, যা।
আরে ওঠ, শরীরেই নড়ে না, ওঠ। আপদ একটা, এটাকে নিয়ে যে আমি ঠিক করবো। আরে এই বুড়ি, এই তুই কিভাবে পা টিপছিস? হ্যাঁ, একটা কাজও তো তুই ঠিক মতো করতে পারিস না। অকুমার ঢেকি একটা, যেই কাজই দিই সেই কাজই একদম আরামসে করার চেষ্টা করে। ভালো করে পা টিপ, ভালো করে টিপতে বলছি কিন্তু। কি ব্যাপার মা, তুমি ওর পা টিপছো? এই তুমি আমার মাকে দিয়ে পা টেপাচ্ছ কেন? আরে তুমি তো শুধু শুধু উত্তেজিত হয়ে যাচ্ছ, ভুল বুঝতেছো। আসলে তুমি যেটা ভাবছো ওরকম কোনো কিছুই না। আসলে হয়েছে কি, সকাল থেকে না আমার শরীরটা খুব অসুস্থ, পা দুটো অনেক ব্যথা করছে। আর সেটাই আমি মায়ের কাছে এসে শেয়ার করছিলাম। মা বলল যে এসো তোমার পা দুটো আমি টিপে দিই। আমি মাকে কতবার বারণ করলাম, কিন্তু মা তো আমার কোনো কথাই শুনতে চায় না। কি ব্যাপার মা, বলুন। হ্যাঁ বাজান, আমি কইছি বৌমার পা ব্যথা করতেছে, তো আমি কইছি পা টিপা দিই। দেখলে, আমি বললাম না যে আমি তো মাকে কিছু বলিনি, মা নিজেই থেকেই করেছে। চুপ, একদম চুপ, একটা কথাও শুনতে চাই না আমি তোমার মুখ থেকে। ছি, 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 ছি। লজ্জা করে না তোমার? যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মাকে দিয়ে তুমি পাটে পাচ্ছ। আমার ভাবতেও ঘৃণা করছে যে তুমি আমার বউ, তোমার মতো মেয়েকে আমি বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছি। নীলা, আমি তোমাকে কতটা বিশ্বাস করতাম, ভালোবাসতাম, আর তুমি কিনা শেষমেশ আমার মায়ের সাথে এই কাজটা করতে পেরেছো। আমি জাস্ট বাসায় আসার সাথে সাথে দেখছি যে তুমি আমার মাকে দিয়ে পাটে পাচ্ছ। না জানি আমি বাড়িতে না থাকাকালীন তুমি আমার মার সাথে কি ব্যবহার করো। মা, তুমি কি আমাকে একবার বলতে পারতে না? আর আমি কি মরে গেছি নাকি? আমি তো তোমার সন্তান, তুমি আমাকে বলতে পারতে। তোমার জন্য এরকম বউ আমি 1000টা তালাক দিতে পারি, কিন্তু আমি আমার মাকে কখনো ছাড়তে পারবো না। বাজান, আমি চাই না যে তোরা বৌমার মাঝখানে ঝগড়াঝাটি হোক, অশান্তি হোক। এই জন্য আমি কোনো কিছু করি না। আমি ভাবছি যে বৌমা আস্তে আস্তে ভালো হয়ে যাইব, তাই বৌমার এত অত্যাচার আমি নিজে সহ্য করছি। বাবা, ও তো ছোট মানুষ, ও ভুল করতে পারে, ও এটা আমি কোনো কিছু মনে করি না। আমি ওরে মাফ করে দিছি। বাবা, তুইও মাফ করে দে। না মা, সব ভুলের ক্ষমা হয় না। যে আমার মার সাথে খারাপ আচরণ করতে পারে, যে আমার মাকে অত্যাচার করতে পারে, তার মতো বউ আমার বাড়িতে রাখার কোনো প্রয়োজন নেই। আমি তোকে তালাক দিব, তুই এই মুহূর্তে আর বাড়ি ছেড়ে চলে যা। সৈকত, আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ আমাকে বাসা থেকে বের করে দিও না। আমি মানছি আমি অনেক অন্যায় করছি, পায়ের পড়ে অত্যাচার করছি। আমি তোকে কথা দিচ্ছি, আমি আজকের পর আর কখনো বাড়ি থেকে খারাপ আচরণ করবো না। তুমি প্লিজ আমাকে বাসা থেকে বের করে দিও না। হ্যাঁ বাজার, আমার কাছে ক্ষমা চাচ্ছিস কেন? তুই ক্ষমা চাইলে আমার মায়ের কাছে চা। যদি আমার মা তোকে ক্ষমা করে, তাহলে তোকে আমি ক্ষমা করতে পারি। মা, মা, আমি আপনার পায়ে পড়ছি। দাঁড়াও, তুমি তো ছোট মানুষ, তুমি ভুল করছো, আমি এটা কোনো কিছু মনে করি না। তুমি তো আমার মেয়ের মতো, আমি তোমাকে মাফ করে দিয়েছি। মা, মা, তুমি সব কি বলছো? হ্যাঁ, দিনের পর দিন, রাতের পর রাত যে মেয়েটা তোমার সাথে খারাপ আচরণ করেছে, তাকে তুমি ক্ষমা করে দিচ্ছ? বাজান, ও তো আমার মাইয়ার মতো, তুই ওদের মাফ করে দে। আমি ওদের মাফ করে দিছি মন থেকে, আমি মনে মধ্যে কোনো কিছু রাখি নাই। বাজান, যে মানুষের সাথে তুমি সারাক্ষণ খারাপ আচরণ করেছো, সেই মানুষটাই আজকে তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধা দিয়েছে। কাউকে ভালোবাসলে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, নিজের বাবা মায়ের মতো করে ভালোবাসবে। তুমি কি পারতে তোমার মায়ের সাথে এমন ব্যবহার করতে? পারতে না। তাহলে কেন তোমরা নিজের বাবা মায়ের সাথে শ্বশুর শাশুড়িকে মিলাতে পারো না? কেন তাদেরকে আলাদা চোখে দেখো? শুধুমাত্র তোমাদের মতো কিছু সংখ্যক মেয়েদের জন্য আজকে সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। মা,
আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি। আপনি প্লিজ আমাকে মাফ করে দিন। আসলে শাশুড়ি যে কখনো মা হতে পারে এটা কখনো আমরা বুঝতে চাইনি। মা, আমার অনেকবার ভুল হয়ে গেছে মা, আপনি প্লিজ আমাকে মাফ করে দিন। আমি আজকের পর থেকে কখনো আপনার সাথে আর খারাপ ব্যবহার করবো না। তুমি তো বাচ্চা মানুষ, তুমি ভুল করতেই পারো। তুমি তো ভুল বুঝতে পারছো, এটাই আমি অনেক। ভাই অনেক সুন্দর মাল। আপনি দোকানে কিনতে যাবেন 500 টাকা, আমার এটা একদম 300। দেখা নিবেন, বুঝা নিবেন, একবার ফিক্স 300। যেইটা লোন আমাকে এটা দেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি শুরু করছেন? ফাইজলামি? 6টা মাস হয়ে গেছে, ভাড়া দেওয়ার কোনো খবর নাই। আপনাদের যখনই বলি তখনই আপনারা বলেন এইটা সেইটা। আপনাদের আজকে পাওয়া যায় তো কালকে পাওয়া যায় না। কবে দিবেন ভাড়া? আসলে ভাইজান একটু সমস্যা ছিল তো, এর জন্য দিতে পারেনি। আপনি টেনশন করবেন না, আগামী মাসের ভেতরে সব টাকা দিয়ে দিব। আরে রাখেন আপনাদের সমস্যা। কত দেখবো আপনাদের সমস্যা? সমস্যা 1 মাস দেখা যায়, 2 মাস দেখা যায়, 6 মাস দেখা যায় না। আপনাদের আচার ব্যবহার দেখলে মনে হয় যে বাড়ি আমি বিক্রি করে দিচ্ছি আপনাদের কাছে। ফাইজলামি যত সব। কালকের মধ্যে আমার বাসা ভাড়া দিবেন। কালকে থেকে একদিন যদি লেট হয় তাহলে পরের দিন আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এই কথাটা যাতে মনে থাকে। কি ব্যাপার, তুমি কি করছো? ব্যাগ গোছাচ্ছ কেন? কেন ব্যাগ গুছাচ্ছি সেটা তুমি বুঝতে পারছো না? তোমার তো ভালো করে জানার কথা। বাড়িওয়ালা একটু আগে এসে আমাকে কি বলে গেল, শুনো নাই তুমি? যা নয় তাই বলে অপমান করে গেছে। আর তুমি তুমি তো একটা কথাও বলতে পারলে না। 6 মাস ধরে বাড়িওয়ালা বাড়ি ভাড়া পাবে, সে তো বলবেই। আর তুমি করো কি? হ্যাঁ, কোনো কাজই তো করো না, ভাবেন না একটা। আফরিন, মুখ সামনে কথা বলো। কি বলছো কি তুমি সব? হ্যাঁ, আমি তোমার স্বামী, তুমি ভুলে যেও না। আর আমি বেকার তোমাকে কে বলেছি? আমি তো কাজ করছি, আমি তোর কাজ না করা না। খুব একদম স্বামী বলছো না? স্বামী হিসেবে তোমার যে দায়িত্ব পালন করার কথা সেটা একটাও তুমি করেছো? করনি। আর কাজ করছো বলছো? কি কাজ করছো? সেই ফুটপাতে খুচরো কাপড় চোপড় বিক্রি করছো। আর আমাকে কি বলেছিলে বিয়ের আগে? যে আমাকে একটু সময় দাও, তারপর হচ্ছে আমি এই বিজনেসটাকে অনেক বড় করব। তারপর আমি সেই আশা তোমাকে বিয়ে করলাম, কিন্তু এখন তোমার বিজনেসের কি অবস্থা? সেই ফুটপাতেই তুমি জামা কাপড় বিক্রি করছো। এইভাবে আর কতদিন? আমি না এইভাবে তোমার সাথে আর এক মুহূর্ত থাকতে পারবো না। আচ্ছা, একটু শান্ত হও, বোঝার চেষ্টা করো। দেখো, আমি তো একটা কাজ করছি, আমাদের দিন ঘুরবে, এই দিন থাকবে না। একটা দিন অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। দেখো, এই কিছুদিন করে না 2টা বছর চলে গেছে। আমি আর এইভাবে থাকতে পারবো না। এই অভাব অনটনের সংসার আমি আর করতে পারবো না। আমি একা একটা মেয়ে হয়ে অফিসে যাচ্ছি, বাসায় এসে কাজ করছি। আর তুমি কি করছো? তুমি ভাগাই মার মতো সব জায়গায় ঘুরছো, কোনো কাজ করছো না। আমি না এইভাবে আর এক মুহূর্ত তোমার সাথে থাকতে চাই না। আর তোমার সাথে যে আমার কোনো ফিউচার নেই সেটা আমি একদম ক্লিয়ার হয়ে গেছি। আর এরকম অনিশ্চিত একটা মানুষের সাথে আমি আমার জীবনটাকে আর জড়াতে চাই না। তাই আমি একটা ডিসিশন নিয়েছি, আমি তোমাকে ডিভোর্স দিব। আমি তোমার সাথে আর থাকবো না। 2 দিনের মধ্যে আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। দাঁড়া, এটা তো জাস্ট একটা অজুহাত। তুমি অজুহাত না দেখালেও পারতে, আমাকে বলতে পারতে। দেখো, তোমার সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব না। বিয়ে কেন করেছিলে? সংসার কেন করেছিলে বলো? ছেড়েই যেহেতু যাবে, তাহলে এতদিন তো আমার সাথে থাকার কোনো দরকার ছিল না। চলে যেহেতু যাবে, আটকানো তো সম্ভব না, কারণ জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। আর একজনের ভালোবাসা যদি অন্য কাউকে দিয়ে দেওয়া হয়, তখন আর স্বামীর প্রতি ভালোবাসা থাকে? থাকে না। আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছ। কারণ তুমি অন্য একটা ছেলের প্রেমে পড়েছো, রিলেশন করছো, তাকে বিয়ে করে সংসার করতে চাচ্ছ। একদম ঠিক বলেছ। আর সত্যিটা যখন জেনেই গেছো, তাহলে তোমাকে এবার বলেই দিই, তোমার সাথে আমি একদমই থাকতে চাই না। আমি মুন্নাকে ভালোবাসি, আমি ওর সাথেই থাকতে চাই। আর মুন্না না তোমার থেকে ফার দেন বেটার। ও টাকা পয়সা আছে, ও ওয়েল সেটেল। না তুমি কি? তোমার সাথে তো মুন্নাকে কম্পেয়ারই করা যায় না।
তোমার সাথে থাকা না আমার একদমই সম্ভব না। আমি কোনোভাবেই তোমার সাথে মানিয়ে নিতে পারছি না। আমি অনেক চেষ্টা করেছি, আর পারছি না। তাই আমার কাছে মনে হয়েছে মুন্নাই আমার জন্য বেস্ট অপশন, তাই আমি ওকেই বেছে নিয়েছি। যাও, আমি তোমাকে আটকাবো না। আজকে যে গরিবের অজুহাত দেখিয়ে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, একদিন দেখবে আমার দিনটাও ঘুরবে। যে ব্যবসাকে ছোট করে তুমি চলে যাচ্ছ, এই ব্যবসায় ইনশাল্লাহ একদিন আমি অনেক বড় করব। সেদিন তুমি দেখবে আর আফসোস করবে। এমনও হতে পারে আমার সামনে তোমাকে আসতে হবে। কথাটা মনে রেখো। যাও। একদম দাম কিরকম? দাম কম আছে, আপনি কটা নেবেন? 4-5টা নিতাম। 4-5টা নেবেন? আচ্ছা 400 করে দিয়ে দিন। না, কিছু কম নাও। কিছু কম নেব, 400 করে দিন ভাই, লাভ বেশি থাকে না তো। 5টা তো নেব, কিছু কম নাও। আচ্ছা যান, একদম আপনার জন্য 350 350 দেন। এই শার্টটা দাও, এটা দাও। আচ্ছা দেন, দিন দেন, প্যাকেট করে দিন। সবাই দে। এখন তোর ওগুলো সব কিছু। আচ্ছা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? আরে ওকে, তুমি ওকে চিনো? আরে বাবু, তুমি চিনতে পারছো না? এটা তো সেই ছোট লোক, আমার এক্স হাজবেন্ড, তোমার জন্য যাকে আমি ছেড়ে দিয়েছি। ও, তাহলে এটাই তোমার সেই এক্স হাজবেন্ড না? হ্যাঁ, হুলিয়া দেখে তো মনে হচ্ছে এখনো ফুটপাতে ঘুরে বেড়াস। সেদিনও তো দেখলাম যে বাইরে ডেকে ডেকে কাপড় চোপড় বিক্রি করছিল। এখনো সে অবস্থায় আছে, তাই না? আর চেহারা দেখে তো মনে হচ্ছে অনেক দিন কিছু খাস না। কিভাবে খাবি? তো তো সেই যোগ্যতাই নেই, না কাজ করতে পারবি না খেতে পারবি। হ্যাঁ, ভালোই হয়েছে যে তোকে ছেড়ে আমি মুন্নাকে চুজ করছি। আর হ্যাঁ, তোর ভালোর জন্য একটা কথা জানিয়ে দিই তোকে, আমরা কিন্তু নেক্সট উইকে বিয়ে করছি, তাই না মুন্না? আর হ্যাঁ, এই কথাগুলো বলার আরও কিছু কারণ আছে। আমাদের বিয়েতে আমরা কিছু গরিব, এতিম, ছোট লোক এদেরকেও খাওয়াবো। তাই ভাবলাম যে তুই অনেকদিন ধরে কিছু খাস না, চেহারা দেখেই বোঝা যাচ্ছে। চলে আসিস আমাদের বিয়েতে, পেট পুড়ে তারপর খেয়ে যা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা, বিয়েতে কোনো গিফট আনার দরকার নেই, কারণ আমি জানি ভালো মতোই সেই সামর্থ্য তোর মতো ছেলের নেই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কেন ওর সাথে রাস্তা দাঁড়িয়ে কথা বলতেছি? কেউ দেখলে তো মান সম্মানের একটা ব্যাপার আছে, তাই না? চলো এখান থেকে তাড়াতাড়ি চলো। হ্যাঁ চল। এই দোকানটা অনেক বড়, তাই না? হ্যাঁ, ভালোই বড়, সুন্দর। আমি তো প্রথম আসলাম। আমি তো আজকে প্রথম এসেছি। কত সুন্দর সুন্দর কালেকশন। আচ্ছা, তুমি কি কি নিবা তাড়াতাড়ি নিয়ে নাও, আমার কিন্তু টাইম নেই। না, এটা ভালো লাগে, তুমি এইটা দেখতে পারো। এটা সুন্দর। হ্যাঁ চলে, এইটাও সুন্দর আছে, নাও। নিতে পারো তোমার ভালো লাগলে, সমস্যা নেই। আচ্ছা, এগুলি আপাতত প্যাক করি, চল। চল। স্যার আপনাদের প্রোডাক্টটা। বিল কত হয়েছে? স্যার বিল লাগবে না, আমাদের ভিউ পয়েন্টের পক্ষ থেকে এটা আপনাদের জন্য ফ্রি। ফ্রি? কিন্তু কেন? ম্যাম, আজকে মেবি আপনাদের বিবাহ বার্ষিকী, তো আমাদের স্যারের তরফ থেকে এটা আপনাদের জন্য ফ্রি। আমাদের অ্যানিভার্সারি, সেটা আপনাদের স্যার কিভাবে জানেন? এটা তো আর আমি জানি না ম্যাম, স্যার আপনাদের সাথে দেখা করতে চাইছি। দেখা তো করতেই হবে,
কারণ যে আমাদেরকে বিবাহবার্ষিকী উপলক্ষে এত সুন্দর গিফট করলো, তাকে তো অন্তত একটা ধন্যবাদ দিতে হবে। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনাদের স্যার অফিসটা কোথায়? 3rd ফ্লোরে তার অফিস। আচ্ছা, থ্যাংক ইউ, চলো। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমাদেরকে এত সুন্দর গিফট দিয়েছেন, আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ওয়েলকাম মিস্টার মুন্না অ্যান্ড মিসেস মুন্না। সৈকত, তুমি তুমি এখানে? হ্যাঁ আমি। সরি, সৈকত নয়, স্যার বলতে হয়। কোনো শোরুমের মালিকের অফিসে এসে তাকে নাম ধরে না, তাকে স্যার বলে সম্বোধন করতে হয়। এতটুকু ভদ্রতা তো আপনাদের আছে, রাইট? কিন্তু আপনি আপনি এখানে কি করছেন? আর ওই অত বড় শোরুমটা আপনার? আপনি তো ফুটপাতে জামা কাপড় বিক্রি করতেন, আপনি এত বড় শোরুম কিভাবে করলেন? আর তাছাড়া আপনি আমাদেরকে গিফট বা কেন দিয়েছেন? এক্স্যাক্টলি, জেনে শুনে দিয়েছে। সেই ফুটপাতে কাপড় বিক্রেতা আজ শোরুমের মালিক। কি অবাক হয়ে যাচ্ছে নিশ্চয়ই? অবাক হওয়ার কিছু নেই। একটা কথা শুনেছেন না, পরিশ্রম ও সৌভাগ্যের প্রসূতি। মানুষ পরিশ্রম করলে সবকিছুই পায়। মানুষ পরিশ্রম করলে সবকিছুই অর্জন করতে পারে, যদি থাকে তার চেষ্টা এবং সততা। আমি বলেছিলাম না, আমার ভাগ্য একদিন বদলাবে, একদিন ঘুরবে। দেখেছ আল্লাহর কি অশেষ রহমত, কোন পজিশন থেকে আজ কোন পজিশনে চলে এসেছি। তুমি সেদিন ছেড়ে চলে গিয়েছিলে বলেই আমার রাগ, আমার জেদ এই পজিশনে আমাকে নিয়ে এসেছে। কি বলেছিলে আমাকে মনে আছে? সেই গুড়ে বালি, মনে আছে তো কথাটা? তুমি যাবার সময় আমাকে বলে গিয়েছিলে সেই গুড়ে বালি। সেই গুড়ে বালি নয়। আজকে দেখো, এই শহরে আমার 5-5টা শোরুম রয়েছে। সেদিন যদি আমার কাছে এত টাকা পয়সা থাকতো, তাহলে তোমার মতো লোভী মেয়েকে আমি চিনতে পারতাম না। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো। তোমাদের অ্যানিভার্সারির পোশাকটাও আমার শোরুম থেকে নিয়েছে। এটা দাম কেন নেয়নি জানো? এটা তোমাদের জন্য গিফট ছিল। আর হ্যাঁ, আমার সাথে দেখা করার জন্য অনেক দিন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তোমাদেরকে এখানে কেন ডেকেছি জানো? শুধুমাত্র আমার পজিশনটা দেখানোর জন্য। তোমরা চাইলেও আমার সাথে দেখা করতে পারতে না, কারণ তোমাদের মতো নিম্ন শ্রেণীর মানুষের সাথে আমি দেখা করি না। নেহাত তুমি আমার এক্স ওয়াইফ ছিলে তাই, নতুবা তোমাদেরকে এখানে ডাকার আমার প্রশ্নই ছিল না। বাই দ্য ওয়ে, আসল কথাই তো বলা হয়নি। আগামী মাসের 31 তারিখে আমার বিয়ের দাওয়াত রইল। আর হ্যাঁ, খবরদার কোনো গিফট আনতে হবে না, কারণ আমাকে গিফট দেওয়ার মতো ক্ষমতা তোমাদের এখনো হয়নি। প্লিজ, ইউ মে লিভ। এক্সকিউজ মি। আমাকে বলছেন? জি, আপনাকে বলছি। আপনি কি আমাকে কিছু বলতে চান? ইয়ে মানে আসলে হ্যাঁ, বলতে তো চাই অনেক কিছু, কিন্তু যখনই বলতে যাই তখনই ভয়ে আর বলতে পারি না। তো আজকে কি আপনার ভয় কেটেছে? তাহলে আজকে বলেন। আপনি করে কেন বলছেন? আমরা কি তুমি করে কথা বলতে পারি না? ইয়ে মানে আমাদের বন্ধুত্বটাকে একটু গাঢ় করতে পারি না? না, যায় না। কারণ আমি কাউকেই তুমি করে বলি না, আমার আপনি করে বলতেই ভালো লাগে। এমনকি আমি আমার ছোটদেরকেও কখনো তুই বা তুমি করে বলি না, আপনি করেই বলি। ও, একটা কথা বলি না, মানে আজকে বলতেই হবে। হ্যাঁ বলেন, শুনছি তো।
ইয়ে মানে তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে কি বলতে চাই? হ্যাঁ, তা তো বুঝতে পারছি। সত্যি সত্যি তুমি বুঝতে পেরেছো? একটা ছেলে প্রতিদিন একটা মেয়ের পিছু করে, তাকে কিছু বলতে চায়, মেয়ে হিসেবে এতটুকু সেন্স প্রত্যেকটা মেয়েরই থাকে। তারা বোঝে যে ছেলেটা কি বলতে চায়। তাহলে বলো তোমার কি ইচ্ছা? সত্যি বলতে আমি আপনার সাথে কখনোই রিলেশনে যাব না, কারণ এটা কোনোভাবেই সম্ভব না। আমার ফ্যামিলি কখনোই আপনাকে মেনে নেবে না। মানবে না কেন? আপনি কখনো আপনার নিজের চেহারাটা আয়নায় দেখেছেন? মানে মানে আপনার সাথে যদি আমার বিয়ে হয় আর আমাদের যদি বাচ্চা কাচ্চা হয়, তার যদি আপনার মতো দেখতে হয়, তাহলে কি একটা ঝামেলা হবে বুঝতে পারছেন? ঝামেলা কিসে? কেন আপনি বুঝতে পারছেন না? অন্ধকারে কালো বাচ্চারা হারিয়ে যাবে, অন্ধকার আর কালো বাচ্চারা মিলেমিশে একাকার হয়ে যাবে। খুবই কুরুচিপূর্ণ একটা যুক্তি দেখালে তুমি। আমি কি আপনাকে বলেছি যে আমার রুচি অনেক সুন্দর? রুচি সুন্দর না বলেই তো তোমার কারণে আমি যন্ত্রণা পাচ্ছি। এই তুমি যাও তো আমার সামনে থেকে যাও। ব্ল্যাক ফাইটার, যত সব পাগল। স্টুপিড। শোনো মনির মা, তোমার ওই গাউরা সওয়াল রে থামানোর একটা উপায় বাই করো। ও তো কারো কথা শুনে না, আমি কি করব? এই শোনো, তুমি তোমার পোলারে প্যারে ধরছো না, কারণ তুমি তোমার পোলারে কি করবা সেটা তুমিই জানো। আরে রাস্তায় নামলে ওর নামে আমারে নানান লোকে বাজে কথা কয়, উল্টাপাল্টা কথা কয়। আরে তুমি একটু চুপ করো তো। ও ঘরে আসো, ওরে আমি বুঝাইয়া বলবো, ও যাতে আর বাইরে না বের হয়। মনে হয় না কোনো লাভ হইব। ওর তো কাইল্লা মানিক শুনতে খুব ভালো লাগে। ও যদি বাইরে বেশি যাতায়াত করে না, একটা কাজ করবা, ওর ভাত খাওয়া বন্ধ করে দাও, দেখবা একেবারে নাইলের মতো সুদা হয়ে গেছে। তুমি আল্লাহর ওয়াস্তে চুপ করো। তোমার এই মাথা গরম করে ছেলেটার মাথা আর বিগড়ে দিও না। চাঁদের বাতির কসম দিয়া আমায় জ্বালাইলি, সূর্যের আলোয় জল মলাইয়া আমায় পোড়াইলি। কিরে তুই আমারে দেখে হাসতাছস কেন? মনির, ভাবতেছি তোমার নামে একটা মামলা করবো। 6টা মাস তোমার মন ভরে জেল খাটাইম। তুমি এমনি ভালো হইবে না। কেন? আমি আবার কি করছি যে আমার জেল খাটাইতে হইব? তোমারে কতবার বলছি যে তুমি আমার বাড়ির আশেপাশে দিয়ে হাঁটবা না। আমি কারো বাড়ির পাশ দিয়ে হাঁটি না, আমি রাস্তা দিয়ে হাঁটি। ওই একই কথা। যতটুকু রাস্তা আমার বাড়ির পাশ দিয়ে গেছে, এতটুকু রাস্তার মধ্যে তুমি হাঁটতে পারবা না। এই আলোক, তোর আজকে আমাকে বলতেই হবে এই রাস্তা দিয়ে আমি হাঁটবো না কেন? আমার সমস্যাটা কি? এই রাস্তা আমার ভাগ করে দিতেছিস কেন? শান্ত হও, আমি বলতেছি। বল। তোমার এই কালো কুচি চেহারা দেখা বাচ্চারা ভয় পায়, তোমার ডাকাত ভাইবা চিৎকার করে। আমার ডাকাত কেন মনে করবে? আমার আচরণে কোন জায়গায় মনে হয় যে আমি ডাকাত? সবাই মিলে আমারে বিরক্ত করে। আচ্ছা, আমি তো কাউরে কিছুই বলি না, আমি কোনো অভিযোগও করি না, তাহলে আমি ডাকাত হলাম কিভাবে? আমি কি তোমার একবারও বলছি তুমি ডাকাত? তুমি ডাকাত না, তুমি ডাকাতের মতো দেখতে কালো। এই মিয়া ফাউল, কালো হইলে কি ডাকাত হয়ে যায় নাকি? হ্যাঁ, বাচ্চাদের এইসব শিক্ষা দিস নাকি? বাচ্চাদেরকে শিখাবি চেহারা দেখে যেন কারো বিচার না করে। কালো মানেই মন্দ আর সাদা মানেই ভালো, এসব গোবর মার্কা চিন্তা ভাবনা। দেখো মনির, আমি এত কিছু বুঝি না। তুমি আমার বাড়ির আশপাশ দিয়া যাইবা না, আর যদি তুমি আমার বাড়ির আশপাশ দিয়া যাও, সত্যি কিন্তু এলাকার মধ্যে আমি তোমার নামে বিচার ডাক দিব। আর তোমার সাথে আমি এত কথা বলতেছি কেন? তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা লাগতেছে। তুমি থাকো, আমি চলে যাই। অমানুষকে বোঝানোই গেল না, নাকি আমি ভুল? আচ্ছা মনির, আমাদের কথা কি তোমার ভালো লাগে না? হ্যাঁ, আমরা বাবা মা হয়ে যে তোমার ভালো চাই সেটা কি তুমি বোঝো না? কেন বাবা, আমি আবার কি করলাম? আর আমি কি কখনো বলেছি নাকি তোমরা আমার মন্দ চাও? আচ্ছা, বাইরে একটু কম বেরোতে পারো না? হ্যাঁ, কেন? এই যে মানুষ তোমারে দেখলে যে হাসাহাসি করে, হ্যাঁ, উগান্ডা একটা চেহারা নিয়ে সারা এলাকা ঘুরে বেড়াও কেন? এই যে মানুষ তোমাকে নিয়ে এত কথা বলে, তোমার কি গায়ে লাগে না? আচ্ছা,
মানুষ আমাকে দেখলে হাসবে কেন বলো তো? আমি কি তাদের হাসার জন্য দায়ী নাকি? কেউ যদি আমাকে দেখলে অযথা হাসে, এতে আমার কি করার আছে? আচ্ছা, আমি কি জোকার নাকি? না, তুই জোকার না, তুই সিরিয়াস মানুষ। তোকে সিরিয়াসলি ভাবে বলে আমি বুঝাতে পারছি না যে মানুষ তোকে নিয়ে কেন হাসাহাসি করছে। না, তোর তো ভালো লাগে কালো মানিক শুনতে, কিন্তু আমার ভালো লাগে না আমার ছেলেকে কেউ কালো মানিক বলুক। মানুষ আমাকে সাদা কেন বলবে? আমি তো ব্ল্যাক। আমি কি হোয়াইট যে আমাকে সাদা বলবে? যে সাদা তাকে সাদা বলবে, যে কালো তাকে কালো বলবে, এটাই স্বাভাবিক। চুপ, তুই একদম চুপ। তোর জন্য আমরা পরিবারের সবাই কত কথা শুনছি, আমরা আর এসব শুনতে পারবো না। কালুর মা কালু বাবা বলে, এসব শুনতে আর ভালো লাগে না। একদম তুই বাড়ির বাইরে বের হবি না, এটা আমরা সাফ সাফ কথা বলে দিলাম, মাথায় যেন থাকে। যারা নোংরা কথা বলে তাদেরকে বলো না বাড়ি থেকে বের না হতে। শোনো মা, আমি কালো, তাতে আমার কোনো দুঃখবোধ নেই। আমি আমার মতো চলি। আচ্ছা, একটা কথা আমি বুঝি না, ফালতু লোকের কথায় কেন নিজেকে আমি ঘরবন্দি করে রাখবো বলো তো? যারা আমাকে কালো বলে, ছোট করে কথা বলে, ওটা ওদের অন্যায়, এতে আমার কি করার আছে? কথার ধরন দেখেছো? হ্যাঁ, বিয়াদব একটা। আচ্ছা মা, একটা কথা বলো তো, কালো হওয়াটা কি আমার অপরাধ? আচ্ছা, এর জন্য তোমরা আমাকে কেন দায়ী করছো? বাহিরের মানুষজন আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, তোমরা ঘরের মানুষ হয়ে যদি আমাকে এইসব কথা বলো, তাহলে আমি কোথায় যাব বলো তো? জানি না বাবা, আমার আর এসব ভালো লাগে না, তুই খেয়ে নে। খাবো না, তোমাদের খাবার তোমরা খাও। কেন খাবি না? কেন খাবো না বোঝো না? আমি তো কালা, ব্ল্যাক। এই ভাতটা হোয়াইট, এটা আমার পেটের ভিতরে যাবে না। একটা কাজ করো, আমাকে ব্ল্যাক ভাত দাও, অথবা আমাকে ব্ল্যাক পিস এনে দাও। কি অলক্ষণে কথা বলছিস? তুমি কি আশা করছো আমি কালো মানুষ হয়ে ভালো ব্যবহার করব? না, কালো মানুষ যেহেতু খারাপ আচরণই করব। দিয়ে বের হবে না। দেখেছো, না খেয়ে চলে গেল ছেলেটা। কি রে মনির, ভাত খাবি না? টেবিলে তো খাবার দেওয়া আছে। আমি খাবো না, তোমরা খেয়ে নাও। কেন, শরীর খারাপ? শরীর ঠিক আছে, কিন্তু আমার ক্ষুধা নেই। আরে বাবা, অল্প করে খেয়ে নে। রাতেবেলা যদি না খাস তাহলে পেটের মধ্যে গ্যাসে প্রবলেম করবে। আর তোর শরীরের অবস্থা দেখেছিস কি হয়েছে? আমার শরীরে আবার কি হবে? শুধু কালোই হয়েছে। এসব দিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই। ঘরে থাকলেই তো পারিস, প্রয়োজন না হলে বাইরে যাবি না, তাহলে তো আর ঝামেলা হয় না। তুমি একটু আমার পাশে এসে বসো মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবি বল? মা, সন্তান কালো হলে কি মায়ের অধিকার কমে যায়? না, তা কেন হবে? একজন কালো মানুষের দিকে তাকালে কি চোখে জ্যোতি কমে যায়, নাকি চোখে ব্যথা করে? নাকি একজন ফর্সা মানুষের দিকে তাকালে চোখে জ্যোতি বেড়ে যায়? কোনটা? তুই কি রাগ করেছিস বাবা? একটা কালো মানুষ যদি কোনো মানুষের বিপদে এগিয়ে আসে, তাহলে কি সাহায্য গ্রহণ করা যাবে না? একজন ক্ষুধার্ত মানুষ যদি রাস্তায় পড়ে থাকে, তাকে যদি কালো মানুষটাকে খাবার দেয়, তাহলে কি খাবার গ্রহণ করতে পারবে না? একজন কালো ডাক্তার যদি রোগীকে সুচিকিৎসা দেয়, সে কি সুস্থ হবে না? একজন কালো মানুষ যদি সত্য কথা বলে, সেটাকে মিথ্যা হয়ে যাবে? মা, একটা কথা বলো তো, ফর্সা বর্ণে এমন কি হয় যা কালো বর্ণে হয় না? আর বলিস না বাবা, ওখানে দাঁড়িয়ে আমি সবই শুনেছি। আসলে তোর প্রতি আমরা অবিচার করেছি। আসলে বর্ণ নিয়ে যারা হিংসা করে, এটা হলো তাদের সমস্যা। এর জন্য তো তুই দায়ী না বাবা। তুই কেন এই নোংরামি মেনে নিবি? এখন থেকে বুক ফুলিয়ে চলবি। আমায় ক্ষমা করে দিবি বাবা। তোর প্রতি আমরা অনেক অবিচার করেছি, ভুল করেছি। তোর পথ চলাকে আমরা জটিল করেছি। যাক, এতদিনে আমার চলার একটা সঙ্গী হলো।